৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিতে চট্টগ্রামের সড়কে ধস, জলাবদ্ধতা সহ চরম ভোগান্তিতে নগরবাসী। তৈরি হয়েছে পাহাড় ধসের শঙ্কা। আগামী ২৪ ঘন্টাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। পাশাপাশি চট্টগ্রাম সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। এদিকে খাল পরিষ্কার থাকায় রেকর্ড বৃষ্টিতেও জলাবদ্ধতার মাত্রা কম দাবি সিটি কর্পোরেশনের। রেকর্ড ভাঙা বৃষ্টিতে ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রাম। দুপুর ৩টা পর্যন্ত রেকর্ড হয়েছে ৩৮৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত। বিভিন্ন এলাকা ও প্রধান সড়ক পানিতে তলিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী। এর আগে ১৯৮৬ সালে মহানগরীতে একদিনে সর্বোচ্চ ৩৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়। ভারী বৃষ্টিপাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন নির্মাণাধীন সড়কের এক পাশ ধসে পড়েছে। এতে টানেল ও এয়ারপোর্টমুখী আউটার রিং রোডের যান চলাচল কিছুটা ব্যাহত হয়। এদিকে সকাল থেকে নগরীর পাঁচলাইশ, আগ্রাবাদ, হালিশহর, রামপুর, চকবাজার সহ বিভিন্ন এলাকায় হাঁটু থেকে কোমর পানি। বাড়িঘর ও দোকানপাটেও ঢুকেছে পানি। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্পের পরেও এমন ভোগান্তিতে ক্ষুব্ধ নগরবাসী। সুফল আমরা পাচ্ছি না, মনটা সব মুখের উপরে, এমনি বলার জন্য বলে। সরকার তো পরিবর্তন হচ্ছেই, কিন্তু এটার কোনো একটা গতি হচ্ছে না। আছে এরকমই প্রতি বছরই হচ্ছে এরকম। দেখেন এই সামনে 3টা মোড়, এই মোড়ের এই জায়গাটা কেন এত নিচু? এই জায়গাটা যখন ওনারা রাস্তাটা বড় করছে, যদি উঁচু করে বড় করতো তাহলে এই পরিণতি হইতো। দেখছেন এই গাড়িগুলো আসতে কত কষ্ট হচ্ছে। এ বিষয়ে সিটি মেয়র বলছেন, খালগুলো পরিষ্কার থাকায় রেকর্ড বৃষ্টির পরও দ্রুত পানি নামছে। যেসব স্থানে পানি আটকে আছে সেখানে কাজ করছে সেবা সংস্থাগুলো। তবে কিছু এলাকার খাল এখনো সংস্কার না হয় পুরোপুরি ভোগান্তি কমেনি। কার্যক্রম চলমান থাকবে। আমাদের যে পরিচ্ছন্ন বিভাগ তারা আছে, তবে এটা আপনাদেরকে আমি অবহিত করছি, এই হিজড়াখালের কাজ এখনো শেষ হয়নি। কাজে এই হিজড়াখালের কাজ আগামী জানুয়ারি ফেব্রুয়ারিতে শেষ হবে এবং আশা করি আগামী সিজনে আমি আপনাদের কথা দিচ্ছি এই এলাকায় পানি আর থাকবে না আল্লাহর মতো। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নগরীর টাইগার পাস এলাকায় সড়কে উপড়ে পড়েছে বেশ কিছু গাছ। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পাহাড় ধসে ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের সাথে সমন্বিতভাবে কাজ চলছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের রহমাননগর এলাকায় বসতবাড়ির দেয়াল চাপা পড়ে শফিকুল নামে এক মাছ বিক্রেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই বাড়ির শিশুসহ আরও ৩ জন। মঙ্গলবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, রহমাননগর আবাসিক এলাকার ঢাকাইয়া কলোনির বাসিন্দা শফিকুল ইসলাম মঙ্গলবার দুপুরের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়েছিলেন। মুষলধারে বৃষ্টি শুরু হলে এক পর্যায়ে বাসার পেছনের আরেকটি ভবনের সীমানা প্রাচীর ভেঙে শফিকুলের বাসার ওপর পড়ে। এতে তারা সবাই মাটি চাপা পড়েন। বিষয়টি বুঝতে পেরে উদ্ধার কাজ শুরুর পর ৩ জনকে উদ্ধার করা গেলেও মারা যান শফিকুল। আহত ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একবারে রুমের মধ্যে ভাঙি পড়ছি। আমি টানি শেষে 3 নম্বর বাইক করছি, জামাকে এই ছিনলে জামাই সারা দেয় না, জবাল তো ভাঙি যাচ্ছে। এই সন্ধ্যার লগে জব করে অলিয়েন হয়ে গেছে, হলে আর না তুইছিল ভিতরে হিগে চৌকের উত্তর লাভা হিগে মেশিনের ফুটে গেছে। বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। এর মধ্যে কক্সবাজার ও রাঙামাটিতে পাহাড় ধসে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। কক্সবাজারের টানা বৃষ্টিতে ফের পাহাড় ধস। মঙ্গলবার দরিয়ানগর বড়ছড়া এলাকায় মাটি চাপায় নিহত হন এক নারী। এই ঘটনায় আহত একজন হাসপাতালে ভর্তি। এর আগে সোমবার উখিয়ার 3টি রোহিঙ্গা ক্যাম্প ও শহরে একাধিক পাহাড় ধসে নারী ও শিশু সহ 9 জন নিহত হন। তাদেরকে বলছিলাম যে প্রাইমারি স্কুলে চলে আসার জন্য, কিন্তু তারা অসতর্কতার কারণে আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে। এদিকে রাঙামাটির বাঘাইছড়িতে টানা বৃষ্টির জেরে পাহাড় ধসে নিহত হন একজন। ক্ষয়ক্ষতি এড়াতে বাঘাইছড়ি সহ জেলার বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নিতে কাজ করছে প্রশাসন। পাহাড়ে যারা বসবাস করছে, আমাদের যে জনগোষ্ঠী আছে, তাদেরকে দ্রুত আমরা নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যাব এবং প্রয়োজনীয় সহায়তার আমরা ব্যবস্থা করছি উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন রাঙামাটি থেকে। বান্দরবানের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কয়েকটি সড়কে যোগাযোগ ব্যাহত হচ্ছে। পাহাড় ধসের শঙ্কায় প্রায় 30,000 মানুষকে সতর্ক করেছে প্রশাসন। ঝুঁকি এড়াতে আগামী 10 জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। পাহাড়ের মধ্যে আমরা থাকি, ঠিক আছে, এখন মাড়িগুলো পড়তেছে,
এখন মাড়াইগুলো এগুলো সরাই দিতেছে। এখন বয়ের মধ্যে আছি, আর বাসায় অনেক বৃষ্টিও পড়তেছে, অনেক কষ্টের মাধ্যমে আছি আমরা। খাগড়াছড়িতেও টানা বৃষ্টিতে চেঙ্গি ও মাইনী নদীর পানি বাড়ছে। নিচু এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতার শঙ্কা। পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করছে প্রশাসন। অতিমাত্রায় বৃষ্টি যদি হয় আমাদের এখানে পাহাড় ধরনের সম্ভাবনা বেশি থাকে। গাছ আছে অনেক বড় বড়, যদি ভাইয়া পড়ে তো দেখা যায় টিনের উপরে পড়বো, তাহলে দেখা গেছে যে বাচ্চাগুলো আনাচ্ছে অনেক ক্ষয়ক্ষতি হবে। এদিকে সিলেট, বরিশাল সহ বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর। সমুদ্র বন্দরগুলোতে জারি রয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। রেশমা নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারী বৃষ্টি, পাহাড় ধস এবং জলাবদ্ধতা সহ নানা বিষয়ে জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম এবং কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখান থেকে আছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, চট্টগ্রামে সড়কে ধস হয়েছে, জলাবদ্ধতা তো আছেই এবং সেখানে কিন্তু নগরবাসী চরম ভোগান্তিতে রয়েছেন। কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে বৃষ্টির তুলনায় খাল পরিষ্কার থাকায় জলাবদ্ধতার পরিমাণ এবার কম। আপনি তো সেখানকার স্থানীয় বাসিন্দা, আপনি সরেজমিনে কি দেখছেন? এবার আজকে আমরা আমাদের প্রতিবেদনে যেমনটা শুনছিলাম যে এই মৌসুমে আজকে যেটা হয়েছে সেটা অন্তত 4 দশকের মধ্যে সবচাইতে বেশি বৃষ্টিপাত হয়েছে, রেকর্ড বৃষ্টিপাত। আমরা বিকালে যেটা আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে যেটা জানিয়েছে, তারা বলেছে 412 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে তারা বিকাল পর্যন্ত চট্টগ্রামে। বলা হচ্ছে এটা 4 দশকের মধ্যে সবচাইতে বেশি বৃষ্টিপাত আজকে হয়েছে। কিন্তু আসলে আমরা সেভাবে অন্যান্য সময় যেভাবে জলবদ্ধ হয়ে পড়ে নগরী এরকম বৃষ্টিতে, কিন্তু আজকে জলবদ্ধ হলেও কিন্তু সেভাবে জলবদ্ধতার কবলে চট্টগ্রামবাসী পড়েনি। তবে বিশেষ করে যেগুলি নিচু এলাকা আছে, চকবাজার, কাতালগঞ্জ, পাঁচলাইশ, আগ্রাবাদ কিংবা হালিশহর, বাকলিয়া, এইসব এলাকায় জলবদ্ধতা তৈরি হয়েছে। কিন্তু অন্যান্য সময় আমরা যেভাবে দেখেছি 2 নম্বর গেট এলাকা, মুরাদপুর একেবারে পানিতে তলিয়ে যেত, সেটা কিন্তু সেভাবে আমরা আমাদের চোখে পড়েনি কিংবা দেখিনি। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে চলমান যে প্রকল্প আছে জলবদ্ধতা নিরসনে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর যেই চলমান প্রক্রিয়া, যেটা বাংলাদেশ সেনাবাহিনী যারা যে কার্যক্রমটা পরিচালনা করছে, সেটার বলা চলে যে সেটার সুফল কিছুটা পেতে শুরু করেছে। এই কারণে হয়তো বা অন্যান্য সময়ের তুলনায় জলবদ্ধতা কবলে চট্টগ্রামবাসী আজকে কম পড়েছে। কিন্তু যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেই তার থেকে কম পরিমাণ বৃষ্টিপাত আমরা দেখেছি অনেকাংশ চট্টগ্রামের শহরের অনেকাংশ জলবদ্ধতার কবলে পড়ে ডুবে যায় চট্টগ্রাম নগরী। আজকে আপনারা যেমনটা শুনছিলেন, সারাদিন চট্টগ্রামের মানুষ অনেক দুর্ভোগে পড়েছে। সারাদিন বৃষ্টিপাত ছিল, একদম রাত থেকে টানা বৃষ্টিপাত চলছে। এই কারণে অনেক যে পরীক্ষা ছিল বিভিন্ন স্কুলের, সেগুলি কিছু কিছু স্কুলের পরীক্ষা স্থগিত করেছে, আবার অনেক স্কুল পরীক্ষাগুলি নিয়েছে। সে কারণে অনেক অভিভাবক বিপদে পড়েছেন, বিপাকে পড়েছেন। তারা আমাদেরকে অভিযোগ করেছেন স্কুল কর্তৃপক্ষ চাইলে এই পরীক্ষাগুলি স্থগিত করতে পারত, কিন্তু সেটা করেনি। তারা দুর্ভোগে করেছে, অনেক পরীক্ষার্থী ঠিকমতো ঠিক সময়ে পরীক্ষা দিতে যেতে পারেন সে অভিযোগ করেছে। এবং জেনেছেন যে বিকেলে চট্টগ্রামের হিলভিউ রহমাননগর এলাকায় দেওয়াল ধসে 4 জন আহত হয়ে 1 জন নিহত হয়েছেন, এক বাবা, তার পরিবারের অন্যান্য সন্তান আহত হয়েছে। এছাড়াও আমরা যেটা দেখেছি ট্রেন, চট্টগ্রাম কক্সবাজারের যে ট্রেন লাইন, সেটা রেল লাইন পানির তলে তলিয়ে গিয়ে 2টা ট্রেন বন্ধ হয়ে আছে। একটা ট্রেনের যাত্রা বাতিল করেছে এবং যেটা পর্যটক এক্সপ্রেস সেটাকে চট্টগ্রাম স্টেশনে নিয়ে আসা হয়েছে। হয়তো সেটার যাত্রা বাতিল হতে পারে, এখনো পর্যন্ত সেটা যাত্রা বাতিল করেনি। আলমগীর সবুজ, আপনি থাকুন আমাদের সাথে। এবারে চলে যাচ্ছে কক্সবাজারে, সেখান থেকে আছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, কক্সবাজারের দরিয়ানগরের বড়ছড়া এলাকায় পাহাড় ধসে 1 জন নিহত হয়েছেন এবং সেখানে 4 জন আহতও হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের সর্বশেষ কি পরিস্থিতি এবং সেখানকার আবহাওয়া পরিস্থিতি কেমন? আর এই যে যারা এই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করেন পাহাড়ের পাদদেশে, তাদেরকে সরিয়ে নিতে সেখানে কি ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে? শুরুতে একটু সংশোধনী দিই, সেখানে আহত হয়েছেন মাত্র 1 জন। তো আসলে দরিয়ানগর বড়ছড়া এলাকায় দুপুর 2টায় যে পাহাড় ধসে মারা যায় নাসিমা আক্তার নামে এক নারী এবং তার স্বামী, তারা একই সাথে একই ঘরে ছিলেন। তো পাহাড় ধসে তারা দুজনেই মাটি চাপা পড়ে। সে সময় নাসিমা আক্তার ঘটনাস্থলে মারা যায় এবং তার স্বামী জসিমউদ্দিনকে জীবিত উদ্ধার করা হয়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন বর্তমানে
কক্সবাজার সদর হাসপাতালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে। কক্সবাজার আপনি জানেন যে প্রতি বছর প্রবল বর্ষণ, ভারী বৃষ্টিপাত যখন হয় তখন যে পাহাড় ধস, এটি আসলে নতুন কোনো বিষয় নয়। এত বেশি পাহাড় কাটা হয় কক্সবাজারে। এই পাহাড় কাটার ফলে প্রতি বছর সেই পাহাড় ধসে মানুষের যে প্রাণহানি ঘটে। আজকে দরিয়ানগর এলাকায় যেখানে পাহাড় ধস হয়েছে, সেই এলাকায় অন্তত পক্ষে প্রায় 300 পরিবার পাহাড় ঝুঁকিতে আছেন। জেলা প্রশাসক যে আব্দুল মান্নান, তিনি সেখানে পরিদর্শনে গিয়েছেন। আমরা দেখেছি পরিদর্শন করেই কিন্তু তিনি তার সেখানে যাত্রাটা অনেকটা, যেহেতু বন বিভাগের জায়গা, বন বিভাগকে তিনি দায়িত্ব দিয়ে এসছেন। বলেছেন এই এলাকায় যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে অন্যত্র যাতে সরিয়ে না হয়। এখন পর্যন্ত আমার কাছে যে তথ্যটি আছে, ঝুঁকিপূর্ণ এলাকার কোনো মানুষ তাদের নিজ বাড়ি থেকে সরে যায়নি। আমরা যদিও বা বিকেল আমরা দেখেছি এলাকায় মসজিদের মাইক থেকে মাইকিং করা হচ্ছে। আসলে শুধুমাত্র তারা দায়সারাভাবে কাজ করে যাচ্ছেন। প্রকৃতপক্ষে আমরা সেখানে কোনো ধরনের স্বেচ্ছাসেবক কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি সেটা আমরা দেখিনি। গতকালকে আপনারা দেখেছেন উখিয়ার পৃথক পাহাড় ধসের ঘটনায় 8 জন মারা গেছে, কক্সবাজার শহরে মারা গেছে 1 জন এবং আজকে 1 জন, মোট 10 জনের প্রাণহানি ঘটেছেন। এবং বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে, যদি ঝুঁকিপূর্ণ পাহাড়ের চূড়ায় কিংবা পাহাড়ের পাদদেশ থেকে যদি মানুষ সরে না যায়, তাহলে এই পাহাড় ধস হইয়া আরো প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। তো তাই দ্রুত এই সমস্ত এলাকা থেকে তাদের সরিয়ে নেওয়ার যে ব্যবস্থা সেটি কিন্তু করা খুব জরুরি। জি, তৌফিকুল ইসলাম এবং আলমগীর সবুজ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। 24 থেকে 72 ঘন্টার মধ্যে তিস্তা সহ দেশের উত্তর, উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে। তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে, ফলে বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার সহ 16 জেলায় স্বল্প মেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে 72 ঘন্টার মধ্যে গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু স্থানে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে, ফলে নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যা দেখা দিতে পারে। লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদী সংলগ্ন নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। উত্তর পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি বাড়ছে। আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, শেরপুর ও ময়মনসিংহের কিছু স্থানে নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে যেতে পারে। দিনভর বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। অফিস শেষে বাড়ি ফেরার সময় গণপরিবহন সংকটে ভোগান্তিতেও পড়েন অনেকে। আবহাওয়া অধিদপ্তর বলছে ঢাকা সহ বিভিন্ন জেলায় এমন বৃষ্টি থাকতে পারে আরও বেশ কিছুদিন। সারা দেশের মতো রাজধানীতেও মঙ্গলবার সকাল থেকেই দিনভর থেমে থেমে বৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন পথচারী ও কর্মজীবীরা। রাজধানীর গুলিস্তান, পল্টন, মতিঝিল, শাহবাগ, ফার্মগেট, আগারগাঁও সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে দেখা দেয় যানজট। বাস স্টপেজগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে দেখা যায় যাত্রীদের। অনেকে আশ্রয় নেন দোকানের ছাউনি কিংবা ভবনের নিচে। বৃষ্টি অনেকক্ষণ হওয়ার কারণে রাস্তাঘাট জ্যাম হয়ে গেছে, জায়গায় জায়গায় পানি জমে। বিভিন্ন জায়গায় তো পানি জলসা আটকে আছে, আটকে থাকলে পরে আপনার একটু যানজট বাড়ে। আমাদের জন্য অনেক দুর্ভোগ, সাধারণ জনগণের জন্য যে গাড়ি পাওয়া যাচ্ছে না। যানজট অতিষ্ঠ প্লাস অতিরিক্ত ঝড়ো হাওয়া বৃষ্টি হয়েছে, 1-1.5 ঘন্টা বৃষ্টি। সাময়িক জলাবদ্ধতা দেখা যায় মতিঝিল, ফার্মগেট, মিরপুর সহ কয়েকটি এলাকায়। এ নিয়ে অসন্তোষ দেখা গেছে জনমনে। এখানে একটা কলেজ, স্কুল, অনেকগুলো স্কুল কলেজ, এই রোডটা যখন পানি জমাট হয়ে যায় তখন আসলে একটা জনদুর্ভোগ তৈরি হয়। পানি হলে তো মনে করেন দেখেন তো কীভাবে পানি দিলে নামাজ পড়া যায় না, তো ময়লা পানি একগাল তো ঝামেলা। ড্রেনে তো আপনার তেমন পানি টানতেছে না। আবহাওয়া অফিস বলছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ স্থান এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় আরও কয়েকদিন দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অর্থাৎ 76 থেকে প্রায় 100% এলাকার মধ্যে বৃষ্টি হতে পারে। আর এছাড়া রাজশাহী, ঢাকা এবং খুলনা বিভাগে 51 থেকে 75% এলাকার মধ্যে বৃষ্টি হতে পারে। টানা কয়েকদিন বৃষ্টি হলে চট্টগ্রাম ও সিলেটে পাহাড় ধস হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টির শঙ্কাও রয়েছে।
নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নাগরিক সেবা ঠিকমতো না পেলে অভিযোগ জানাতে গিয়ে নানা ভোগান্তি এবং সময় মতো সমস্যা সমাধান না হওয়ার সংকট দীর্ঘদিনের। নগরবাসীর এই দুর্ভোগ কমাতে এবার আরও সহজ ও প্রযুক্তি নির্ভর নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার ক্লিন কেয়ার নামে মোবাইল অ্যাপ চালু করে সংস্থাটি। তারা বলছে এর মাধ্যমে নগর সেবার নানা সমস্যা নিয়ে সহজেই অভিযোগ জানানো যাবে। অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মধ্যেই সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে ডিএসসিসি। এ নিয়ে প্রতিবেদন দেখবেন রাত 9টায় বাংলাদেশের শেষ অংশে। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে। ঘোষিত কর্মসূচি ছাড়াই মানিকগঞ্জের সিংগাইরে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান মাঠ পর্যায়ের গ্রীষ্মকালীন সেনা প্রশিক্ষণ এলাকা ঘুরে দেখলেন আকস্মিকভাবে। সেনা সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর অনানুষ্ঠানিক আলাপচারিতা প্রশিক্ষণ এলাকায় যোগ করে ভিন্ন মাত্রা। মঙ্গলবার সকাল 9:20 মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনীর 9 পদাতিক ডিভিশনের প্রশিক্ষণ এলাকা পায়ে হেঁটে ঘুরে দেখেন তিনি। পরিদর্শনকালে ফার্ম বেজ এর বিভিন্ন অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। জেনারেল অফিসার কমান্ডিং এবং ইউনিট কমান্ডিং অফিসারের কাছ থেকে ব্রিফিং নেন প্রশিক্ষণের কৌশলগত প্রস্তুতি সম্পর্কে। এ সময় একটি রেইড মহড়া প্রত্যক্ষ করার পাশাপাশি কমান্ডারের অপারেশনাল নির্দেশনা পর্যবেক্ষণ করেন তিনি। যুদ্ধক্ষেত্রে সেনা সদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন ধাপ পর্যবেক্ষণ করেন সরকার প্রধান। নেমে পড়েন সেনা বাংকারে, কথা বলেন অফিসার ও সৈনিকদের সঙ্গে। দায়িত্ব পালনরত সেনা সদস্যদের কাছে কাছে আকস্মিকভাবে হাজির হয়ে তাদের চমকে দেন, উৎসাহ দেন কাজে। এক পর্যায়ে মহড়ায় অংশ নেয়া সেনা সদস্যদের সঙ্গে মাঠে বসেই রান্না করা খাবার গ্রহণ করেন। সেনা সদস্যদের উদ্দেশ্যে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক বাংলাদেশ সেনাবাহিনী। জাতীয় সংকট মোকাবিলা এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকার প্রশংসা করেন তিনি। পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা এবং সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলাম, সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ তারিক সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিকদার মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যেসব মামলা এখনো প্রত্যাহার হয়নি সেগুলো আইন অনুযায়ী যাচাই বাছাই করে প্রত্যাহার করা হচ্ছে, একথা জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার বিকালে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষেত্রে সরকার মামলা প্রত্যাহার করতে পারে না। কোনো মামলা আপিল বিভাগে বিচারাধীন থাকলে প্রথমে সেই আপিলের নিষ্পত্তি হতে হবে। মন্ত্রী আরও বলেন, এনসিপির সমাবেশে যারা হামলা করেছে তাদের খুঁজে শাস্তির আওতায় আনা হবে। এদিকে পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 সংসদে পাশ হয়েছে। ফলে পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি করলে 5 বছরের কারাদণ্ড হবে। সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, 8099টি শূন্য ক্যাডার পদে দ্রুতই নিয়োগ দেবে সরকার। মাননীয় সংসদ সদস্য আক্তার হোসেন যে বিষয়টার অবতারণা করেছেন, যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনিভাবে যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব স্বচ্ছতার সাথে ততটা কঠোর পদক্ষেপই সরকার নেবেন। যে রাজনৈতিক মামলাগুলো এখনো প্রত্যাহার হয়নি, ইতিমধ্যে সেই মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি হয়েছে। জুলাই অভ্যুত্থানে দল হিসাবে আওয়ামী লীগের অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দুপুরে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। চিফ প্রসিকিউটর জানান, জুলাই আগস্ট আন্দোলনের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রে আওয়ামী লীগের অপরাধের সংশ্লিষ্টতার বিষয়গুলো
গুরুত্বের সাথে তদন্ত করছে একটি অভিজ্ঞ দল। তবে এই তদন্ত শেষ করতে সময় লাগবে। এর আগে ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, তদন্তে অপরাধের সত্যতা মিললে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি দলটির সব সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল আইনে। এই বিচার ট্রাইব্যুনাল আইন এবং সন্ত্রাস বিরোধী আইন, এই দুই আইনেই করা সম্ভব। জুলাই আন্দোলনের মধ্যে তাদের দলগত সংশ্লিষ্টতা আছে, ব্যক্তিগত দায় আছে, সুপিরিয়র দায় আছে, এইসব তো প্রাথমিক সংশ্লিষ্টতা আছে। এগুলো নিয়েই আমরা এগোচ্ছি, আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি কাজ করতেছে। যদি দেখা যায় যে শেষ পর্যন্ত এই দলটি সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল বা আছে, সেক্ষেত্রে সংগঠন হিসেবে তার বিচার হবে। নাগরিক সেবাকে আরও সহজ ও প্রযুক্তি নির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মঙ্গলবার ক্লিন কেয়ার নামে মোবাইল অ্যাপ চালু করেছে সংস্থাটি। এর মাধ্যমে নগর সেবার নানা সমস্যা নিয়ে অভিযোগ জানাতে পারবেন নগরবাসী। অভিযোগ পাওয়ার 24 ঘন্টার মধ্যেই সমাধানের প্রতিশ্রুতি দিয়েছে ডিএসসিসি। নগর সেবায় ভোগান্তি কমাতে এলো ডিজিটাল সমাধান। একটি অ্যাপেই জানানো যাবে নাগরিক সমস্যার কথা। ক্লিন কেয়ার নামে অ্যাপ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অ্যাপে নিবন্ধনের পর ছবি, ভিডিও ও স্থানসহ অভিযোগ পাঠানো যাবে। ময়লা আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার, জলাবদ্ধতার মতো যে কোনো নাগরিক সমস্যার কথা জানানো যাবে এই প্ল্যাটফর্মে। ভবিষ্যতে এই অ্যাপসের পরিধি নাগরিক চাহিদার উপর ভিত্তি করে আরও ব্যাপ্তি বৃদ্ধি পাবে। আমি আশা করি এই অ্যাপসটির মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভাবমূর্তি উজ্জ্বল হবে, পাশাপাশি নাগরিকদের সেবাও সহজ হবে। সিটি কর্পোরেশনের দাবি, অভিযোগ পাওয়ার সাথে সাথে তা সংশ্লিষ্ট বিভাগের কাছে যাবে। সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে সমস্যার সমাধান করা হবে। অভিযোগের আপডেট তথ্যও জানা যাবে অ্যাপ থেকেই। তো ইনিশিয়ালি যে সমস্যা ডিফিকাল্টিস হবে, আমরা 24 ঘন্টা আমাদের লোক এখানে থাকবে, আমরা অনলাইন চ্যাটিংও করা যাবে এবং আমাদেরকে অনলাইন কমপ্লেনও দেওয়া যাবে। এই অ্যাপসের মাধ্যমে আমাদের লোক থাকবে, সার্বক্ষণিকভাবে আমরা ইনশাল্লাহ আমাদের সমস্যাগুলি যত তাড়াতাড়ি সম্ভব পরিত্রাণ করে একটা স্বয়ংসম্পূর্ণভাবে আমরা এগিয়ে যেতে পারবো। মঙ্গলবার অ্যাপের উদ্বোধনীতে ঢাকা দক্ষিণের প্রশাসক জানান, প্রাথমিকভাবে 2 মাস শুধু বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ নেওয়া হবে। পরবর্তীতে মশার উপদ্রব বা ভাঙাচোরা রাস্তার মতো অন্যান্য নাগরিক সমস্যাও এখানে যুক্ত করা হবে। এখন থেকে এই অ্যাপসটি ব্যবহার করে নগরের যে কোনো প্রান্ত থেকে মাত্র কয়েকটি ক্লিকের মাধ্যমেই বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত যে কোনো সমস্যা, অভিযোগ সরাসরি আমাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। এই অ্যাপের মাধ্যমে আমরা একটি সম্পূর্ণ জবাবদিহিতামূলক, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। সিটি কর্পোরেশন বলছে, অ্যাপস তৈরিতে কোনো টাকা খরচ হয়নি। প্রতি মাসে নাগরিকদের দেয়া 100 টাকা ময়লার বিলের 40 পয়সা খরচ হবে অ্যাপসের জন্য। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছে আজকের বিরতি রাত 9টায় বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে।